প্রিয় ছাত্রছাত্রী, দেহ ও মনের সমস্যা থেকে তোমাদের ইতিমধ্যে একটি ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসটি তোমরা দেখে নেবে। তো যাই হোক, তোমরা যদি 40-এ 40 পেতে চাও তাহলে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি তোমাদের এইখানে মুখস্থ হয়ে যাবে। তো যাই হোক, শুরু করা যাক। দেহ ও মনের সমস্যা, তোমাদের এটি ক্লাস 2, দেহ ও মনের সমস্যা থেকে। আজ যে বিষয়টি করানো হবে সেই বিষয়টি হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এর আরেকটি নাম রয়েছে মিথস্ক্রিয়াবাদ। তাহলে এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তত্ত্বটি কার সে সম্পর্কে আমরা আগে জেনে নিই। ফরাসি দার্শনিক রেনে দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মতবাদটি, অর্থাৎ দেহ ও মন সম্পর্কে ডেকার্ত যে দ্বৈতবাদী মতবাদ দিয়েছেন সেই মতবাদটি হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, বা এর আরেকটি নাম রয়েছে মিথস্ক্রিয়াবাদ। ক্লিয়ার? আবারও বলছি, দেহ ও মন সম্পর্কে যে দ্বৈতবাদী মতবাদ দিয়েছেন ফরাসি দার্শনিক রেনে দেকার্ত, সেই মতবাদকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। ক্লিয়ার? তাহলে কি বোঝা গেল? ডেকার্তের দেহ ও মন সম্পর্কে যে দ্বৈতবাদী মতবাদ, সেই মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নামে পরিচিত। ক্লিয়ার? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সম্পর্কে আমরা প্রথমে জানলাম। এখন কথা হচ্ছে, এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কেন নামকরণ হলো, বা ডেকার্তের মতবাদকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয় কেন? ডেকার্ত বলেছেন দৈহিক ঘটনা মানসিক ঘটনাকে, আর মানসিক ঘটনা দৈহিক ঘটনাকে প্রভাবিত করে। দৈহিক ঘটনা মানসিক ঘটনাকে এবং মানসিক ঘটনা দৈহিক ঘটনাকে প্রভাবিত করে। তাই দেহ ও মন সম্পর্কে ডেকার্তের মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নামে পরিচিত। ক্লিয়ার? প্রথম অবস্থায় আমরা জানলাম ডেকার্তের দেহ ও মন সম্পর্কিত মতবাদ মূলত দ্বৈতবাদ নামে পরিচিত। তারপর যেটা বিষয়টি আসছে, এই যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সেটা হচ্ছে একটি দ্বৈতবাদী মতবাদ। ক্লিয়ার? তাহলে কেন দ্বৈতবাদী মতবাদ? কারণ এই দেহ একটি জড়ধর্মী আর মন হচ্ছে চেতনধর্মী। দেহ জড়ধর্মী আর মন হলো চেতনধর্মী। ক্লিয়ার? জড় এবং চেতন এই দুটি বিষয় একে অপরে একদমই আলাদা। এর গুণ হচ্ছে বিস্তার, এর গুণ হচ্ছে চিন্তন। ক্লিয়ার? তাহলে দেখা যাচ্ছে দেহ হলো জড়, মন হলো চেতন। চেতনের কাজ অর্থাৎ মনের কাজ চিন্তা করা, আর দেহের কাজ হচ্ছে বিস্তার। তাহলে এই দুটি উপাদানের মধ্যে বিরাট এক পার্থক্য রয়েছে। তা সত্ত্বেও ডেকার্ত বলেছেন এই দেহ এবং মনের মধ্যে এক প্রকার নিবিড় সম্পর্ক রয়েছে। দেহ ও মনের মধ্যে এক নিবিড় সম্পর্ক রয়েছে, অর্থাৎ মানুষ দুইটি সত্তায় গঠিত। এক হচ্ছে দৈহিক সত্তা, আরেকটি হচ্ছে মানসিক সত্তা। এক দৈহিক সত্তা, আরেকটি হচ্ছে মানসিক সত্তা। ডেকার্ত বলেছেন এই দুটি
বিষয় এই দুটি দ্রব্য আলাদা হলেও এদের মধ্যে এক প্রকার নিবিড় সম্পর্ক রয়েছে, আর যা দৈহিক ঘটনা মানসিক ঘটনাকে প্রভাবিত করে এবং মানসিক ঘটনা দৈহিক ঘটনাকে প্রভাবিত করে, তাই তার মতবাদকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয়। আবার এটা মাথায় রাখতে হবে, তার যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তা দ্বৈতবাদ নামেও পরিচিত। কেন দ্বৈতবাদ নামে পরিচিত বলা হলো? কারণ দেহ একটি জড়ধর্মী উপাদান আর মন হলো একটি চেতনধর্মী উপাদান। ডেকার্ট বলেছেন এ দুটি বিষয় আলাদা আলাদা থাকতে পারে, এ দুটি বিষয় স্বতন্ত্র থাকতে পারে, তার জন্য তার মতবাদকে দ্বৈতবাদী মতবাদ বলা হয়। এখন হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয় কেন? কারণ হচ্ছে এই দুটি বিষয়ের মধ্যে এক নিবিড় সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের ভিত্তিতে বলা যায় দৈহিক ঘটনা মানসিক ঘটনাকে কি করে প্রভাবিত করে, আর মানসিক ঘটনা দৈহিক ঘটনাকে প্রভাবিত করে। তাই তার মতবাদকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ বলা হয়। বা কি? মিথস্ক্রিয়াবাদ। মিথস্ক্রিয়াবাদও বলা হয়। ক্লিয়ার? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ বলা হয়। তাহলে একটু ভালো করে বলে দিচ্ছি, ডেকার্তের দেহ ও মন সম্পর্কিত মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নামে পরিচিত। আবার ডেকার্তের দেহ ও মন সম্পর্কিত মতবাদ দ্বৈতবাদ নামেও পরিচিত। কেন দ্বৈতবাদ বলা হলো? কারণ হচ্ছে দেহ ও মন দুটি বিপরীত ধর্মী উপাদান। বিপরীত ধর্মী উপাদান কেন তাদের মতবাদকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হলো? কারণ কারণ দৈহিক ঘটনা মানসিক ঘটনাকে নিয়ন্ত্রিত করে এবং মানসিক ঘটনা দৈহিক ঘটনাকে নিয়ন্ত্রিত করে, বা দৈহিক অবস্থা মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং মানসিক অবস্থা দৈহিক অবস্থাকে নিয়ন্ত্রিত করে। দৈহিক অবস্থা মানসিক অবস্থাকে নিয়ন্ত্রিত করে এবং মানসিক অবস্থা দৈহিক অবস্থাকে নিয়ন্ত্রিত করে। বিষয়টি ক্লিয়ার? এখন এই প্রসঙ্গে আমাদের একটু ভালো করে বুঝতে হবে, এই প্রসঙ্গে আমাদের একটু ভালো করে বুঝতে হবে যে ভিতরে একটু বিষয় রয়েছে, যে বিষয়গুলোর থেকে তোমাদের কোশ্চেন হবে। যেমন এই যে দেহ দেহ নিষ্ক্রিয় নিষ্ক্রিয় দেহ কিরকম? নিষ্ক্রিয় উপাদান। তাহলে দেহ হচ্ছে নিষ্ক্রিয় উপাদান আর মন সক্রিয় সক্রিয় উপাদান। ক্লিয়ার? এই বিষয়গুলো কিন্তু ডেকার্টের মতে। ডেকার্ট বলেছেন দেহ হচ্ছে নিষ্ক্রিয়, তার কোনো কাজ করার ক্ষমতা নেই, আর মন হচ্ছে সক্রিয়, মনই কি করে? কাজ করে। ক্লিয়ার? এই দিক থেকে তিনি বলেছেন কি মন হচ্ছে অবিভাজ্য অবিভাজ্য আর হচ্ছে দেহ হচ্ছে বিভাজ্য। ক্লিয়ার? বিভাজ্য, এর ধ্বংস হতে পারে, এর প্রলয় হতে পারে, এ বিভিন্ন অংশে বিভক্ত হতে পারে, কিন্তু মন অবিভাজ্য, মনের কখনোই বিভাজন ঘটে না, মনের কখনোই কি হয় না? ধ্বংস হয় না। ক্লিয়ার? এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে দৈহিক বা দেহ নিষ্ক্রিয়, এগুলো বিভাজ্য, এগুলো ধ্বংস হতে পারে, এগুলি কি হতে পারে? বিভিন্ন অংশে বিভক্ত হতে পারে, কিন্তু মন হচ্ছে সক্রিয়, সেটা অবিভাজ্য, এর কোনো এটা ক্রিয়াশীল, এই কি করে? ক্রিয়া করে। আর এটা অবিভাজ্য, এটা কখনোই অংশে বিভক্ত হয় না, মন কখনোই ধ্বংস হয় না। বিষয়টি বুঝতে পারলাম? এখন আমাদের যে বিষয়টিকে ভালো করে বুঝতে হবে যে ডেকার্ট বলেছেন আমাদের মন এই দেহের প্রত্যেকটি অংশে রয়েছে, বা আমাদের মন এই দেহের প্রত্যেকটি অংশের সঙ্গে জড়িত। ডেকার্ট কি বলেছেন? আমাদের মন, ডেকার্ট কি বলেছেন? আমাদের মন
এই দেহের প্রত্যেকটি অংশের সঙ্গে জড়িত। তথাপিও তিনি বলেছেন আমাদের মস্তিষ্কের এক বিশেষ অংশ রয়েছে, গভীরে একটি ক্ষুদ্রতম অংশ রয়েছে। আমাদের মস্তিষ্কের গভীরে এক ক্ষুদ্রতম অংশ রয়েছে, যার নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি। তিনি বলেছেন এই পিনিয়াল গ্রন্থির মধ্যে দেহ ও মন সংযুক্ত হয়। দেহ ও মন কি হয়? যুক্ত হয় বা সংযুক্ত হয়। তাহলে আমাদের দেহের বিভিন্ন অংশের সঙ্গে মন জড়িত হলেও সবচেয়ে বেশি কোন জায়গায় এসে যুক্ত হয় দেহ ও মন? সেটা হচ্ছে আমাদের পিনিয়াল গ্রন্থি, মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যার নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি, সেখানে এসে মিলিত হয়। বিষয়টিকে বুঝতে পারলাম? কারো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। অবশ্যই একটা লাইক করবে। আর তোমরা যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। ক্লিয়ার? তো চলো এখন তাহলে কি বলা হলো? এই পিনিয়াল গ্রন্থিতে কে বলেছেন? ডেকার্ট বলেছেন এসে কি হয়? মিলিত হয় দেহ ও মন। এবং এই পিনিয়াল গ্রন্থি সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। এখন তোমরা কয়েকটি লাইন ভালো করে মুখস্থ রাখবে, যেগুলো তোমাদের বোর্ডে লিখে দেওয়া আছে। দেখো, প্রত্যেকটা লাইন আমি ভালো করে বলে দিচ্ছি এবং ব্যাখ্যা করে দিচ্ছি। ডেকার্ট তার প্যাশন অফ দ্য সোল নামক গ্রন্থে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। তোমাদের কোশ্চেন হতে পারে, ডেকার্ট তার কোন গ্রন্থে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছেন? তো হবে প্যাশন অফ দ্য সোল। ক্লিয়ার? তারপর ডেকার্ট তার মেডিটেশন নামক গ্রন্থে দেহ ও মনকে পরস্পর নিরপেক্ষ বা স্বতন্ত্র বলেছেন, কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল বা ঈশ্বর সাপেক্ষ বা ঈশ্বরের অধীন বলেছেন। ডেকার্ট তার মেডিটেশন নামক গ্রন্থে দেখো দেহ ও মনকে পরস্পর কিন্তু বিপরীত বলেছেন বা পরস্পর স্বতন্ত্র বলেছেন, পরস্পর নিরপেক্ষ বলেছে, কিন্তু বলছেন আবার ঈশ্বরের উপর নির্ভরশীল। পরস্পর নিরপেক্ষ, তারা পরস্পর আলাদা। কার সাপেক্ষ? ঈশ্বরের সাপেক্ষ, অর্থাৎ ঈশ্বরের উপর নির্ভরশীল। তাই তোমাদের দ্রব্যের অধ্যায়ে বলা হয়েছিল ঈশ্বর একমাত্র নিরপেক্ষ দ্রব্য আর জড় ও আত্মা সাপেক্ষ দ্রব্য। এই কথাটা মাথায় রাখবে। কিন্তু অনেক সময় ছাত্রছাত্রীদের ভুল হয়। কি ভুল হয়? এই সাপেক্ষ বলতে এখানে কি বোঝানো হয়েছে, আর এখানে নিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে। এইখানে নিরপেক্ষ বলতে দেহ ও মনকে পরস্পর নিরপেক্ষ বলছে, মানে দুইটা আলাদা। কিন্তু কার উপর নির্ভরশীল? ঈশ্বরের উপর নির্ভরশীল। ডেকার্তের মতে দেহ ও মন পরস্পর নিরপেক্ষ, কিন্তু যদি এমনি বলে ডেকার্তের মতে দেহ ও মন কি নিরপেক্ষ? বলা যাবে না। তাহলে দেহ ও মন নিরপেক্ষ নয়, দেহ ও মন সাপেক্ষ। কার উপর নির্ভরশীল? ঈশ্বরের উপর নির্ভরশীল। ক্লিয়ার? কার উপর নির্ভরশীল? ঈশ্বরের উপর নির্ভরশীল। ক্লিয়ার? কিন্তু যদি বলে পরস্পর, তাহলে বলতে হবে নিরপেক্ষ, কারণ ও আলাদা ধর্মী, ও আলাদা ধর্মী, দেহ আলাদা ধর্মী এবং চেতন আলাদা ধর্মী। তো ভালো করে দেখো, ডেকার্ট তার মেডিটেশন নামক গ্রন্থে দেহ ও মনকে পরস্পর স্বতন্ত্র বলেছেন, কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল বা ঈশ্বর সাপেক্ষ বা ঈশ্বরের অধীন বলেছেন। গিলবার্ট রাইল এবং বার্নার্ড উইলিয়ামস ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমালোচনা করেন। তাহলে দুজন দার্শনিক রয়েছেন, একজন হচ্ছে গিলবার্ট রাইল এবং বার্নার্ড উইলিয়ামস। এরা দুইজন কি করেন? ক্রিয়া ও প্রতিক্রিয়াবাদের সমালোচনা করেন। কার? ডেকার্তের। গিলবার্ট রাইল ডেকার্তের এই মতবাদকে প্রকারগত ভ্রান্তি বা শ্রেণীগত ভ্রান্তি
বা ক্যাটাগরি মিস্টেক বলেছেন। তাহলে গিলবার্ট রাইল ডেকার্তের এই মতবাদকে মানে ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কি বলেছেন? ক্যাটাগরি মিস্টেক বলেছেন, বা প্রকারগত ভ্রান্তি বলেছেন, বা শ্রেণীগত ভ্রান্তি বলেছেন। আবার কনসেপ্ট অফ মাইন্ড নামক গ্রন্থে এই মতবাদকে তিনি ব্যঙ্গ করে বলেছেন, বা রাইল ব্যঙ্গ করে বলেছেন যন্ত্রের মধ্যে ভূত। যন্ত্রের মধ্যে ভূত, তাহলে যন্ত্রের মধ্যে ভূত এই কথাটা কোন গ্রন্থে বলেছেন? কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থে। কে বলেছেন? রাইল, গিলবার্ট রাইল বলেছেন। গিলবার্ট রাইল বলেছেন যন্ত্রের মধ্যে ভূত। ক্লিয়ার? আবার বার্নার্ড উইলিয়ামস ডেকার্তের দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কিত মতবাদকে কার্তেজীয় কলঙ্ক বলেছেন। কার্তেজীয় কলঙ্ক বলেছেন। তিনি বলেছেন যে দেহ ও মনের সমস্যা, অর্থাৎ দেহ ও মনের যে সম্পর্ক, সেই সম্পর্কটি পিনিয়াল গ্রন্থির মধ্যে হয়, এটি একটি রহস্যজনক ব্যাপার। তাহলে পিনিয়াল গ্রন্থির মধ্যে যে হয় সেটি একটি রহস্যজনক ব্যাপার। একথা কে বলেছিলেন? বার্নার্ড উইলিয়ামস। বার্নার্ড উইলিয়ামস বলেছেন ডেকার্তের দেহ ও মন সংক্রান্ত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কার্তেজীয় কলঙ্ক। কেন? দেহ ও মনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক পিনিয়াল গ্রন্থির মধ্যে হয়, এটি একটি রহস্যজনক ব্যাপার। এটি একটি রহস্যজনক ব্যাপার। তো এই ছিল ডেকার্তের দেহ ও মন সংক্রান্ত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সম্পর্কিত আলোচনা। তোমাদের যদি এই রকম ভিডিও আরো লাগে তাহলে অবশ্যই তোমাদের এই রকম ভিডিও আরো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে অল করে রাখো, আর অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম।